হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো ফ্রেন্ডস, দীর্ঘ 9 মাস পর আবার আমরা হাজির হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে। লাস্ট 25 ফেব্রুয়ারি 2024 সালে আমরা শেষ ভিডিও দিয়েছিলাম গ্রামারের। তো তোমরা জানো যে একদম মাদ্রাসা সার্ভিস কমিশনের নোটিশ বেরোনোর পর থেকে একদম 3 তারিখ মার্চের পরীক্ষা হওয়া পর্যন্ত তোমাদের সাথে আমি ছিলাম, তোমাদের গাইড করেছি, সমস্ত টেক্সট যেগুলো যতটা সম্ভব পড়িয়েছি, আমাদের সাজেশনও আমি তোমাদের দিয়েছিলাম। তো তোমরা কে কে কোয়ালিফাই করলে ইন্টারভিউর জন্য সেটা অবশ্যই কমেন্টে জানাবে। যারা আমার চ্যানেল থেকে উপকার পেয়েছিলে এবং আমার চ্যানেল থেকে পড়ে যারা পাস করেছো তারা একটু জানিও কমেন্টে, আর স্কোরগুলো নিজেদের জানাবে, কারণ কাট অফটা বোঝা যাচ্ছে না কতটা স্কোরগুলো যদি না জানা যায়। তো আমি ভেবেছিলাম যে 62 থেকে 65 আপ কখনোই যাবে না কাট অফটা, কিন্তু সেটা মনে হচ্ছে মেলেনি ঠিকঠাক। তো যাই হোক, একটু হাই হয়ে গেছে 65-এর থেকে। তো একটু জানিও তোমরা স্কোরগুলো কতটা কার কী ছিল। আর দেখো, যারা সফল হয়েছো, দীর্ঘ পরিশ্রম করেছো এবং এই হার্ডওয়ার্কের পর তোমাদের সফলতা এসেছে, অবশ্যই তোমরা খুশি হয়েছো, সকলেই খুশি, আনন্দিত তোমরা খুবই। তোমাদের সবার জন্য শুভেচ্ছা রইল, বুক ভরা ভালোবাসা রইল। কিন্তু যারা পারলে না এবারে সফল হতে, তারা কিন্তু একেবারেই ভেঙে পড়বে না, হতাশ হওয়ার কিছু নেই। সামনে এগিয়ে যেতে হবে আমাদের, অনেকটা পথ রয়েছে এখনও এবং সুযোগ আছে অবশ্যই। 2025 আশা করছি আশার আলো নিয়ে আসবে, নতুন আমাদের একটা ভালো কিছু খবর নিয়ে আসতে চলেছে। আমরা অবশ্যই আশাবাদী যে এসএলএসটির নোটিফিকেশান আসবে এবছর 2025-এ আসতে চলেছে। সাথে সাথে ইএমআরএসের ভ্যাকেন্সি আসছে, আরআরবির যে টিচিংয়ের একটা দেখবে ভ্যাকেন্সি আসবে একটা, আর তারপরে পিএসসি তো রয়েছেই। ক্লার্কশিপ রিসেন্ট কিছুদিন আগেই পিএসসি ক্লার্কশিপ হয়েছে 16-17 তারিখে নভেম্বরের, আবার আজকে একটা শর্ট নোটিফিকেশান দিয়েছে। তো পরীক্ষা রয়েছে সামনে আমাদের, হাল ছাড়লে হবে না। তাই হতাশ হওয়ার কিছু নেই। যারা সামান্য কিছু নাম্বারের জন্য পিছিয়ে পড়েছো তারা ভেঙে পড়বে না একেবারেই। আবার তোমরা মনের জোর নিয়ে আগের মতন ফুল অফ এনার্জি নিয়ে এগিয়ে চলো। আমি হাজির হয়ে গেছি এখানে কিসের জন্য? অনেকটা পথ তোমাদের সাথে হেঁটেছি, কিছুটা পথ আর বাকি রয়েছে আমাদের জানুয়ারি সেকেন্ড উইক পর্যন্ত ইন্টারভিউ, সেই পথটুকু আমি হাঁটবো তোমাদের সাথে। তো যারা কোয়ালিফাই করেছো অবশ্যই, কোন আমরা পড়ছি সাবজেক্ট ইংলিশ 9-10 গ্র্যাজুয়েট লেভেলের যে 181 জন পাশ করেছো, তারা সবাই জুড়ে যাও এই চ্যানেলের সাথে। এবং এখানে আমরা যেভাবে টেক্সটগুলো পড়েছিলাম সেভাবে ইন্টারভিউর ক্লাসগুলো আমি দিতে থাকবো, ফ্রি অফ কস্ট হবে, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। আর ভিউজের জন্যও আসিনি এখানে। তো তোমরা অবশ্যই দেখবে এবং যদি তোমাদের আগ্রহ থাকে অবশ্যই আমরা কন্টিনিউ করব ইন্টারভিউ, একদম শেষ পর্যন্ত আমরা যাব এই ক্লাসগুলো নিয়ে। আজকে ক্লাস নাম্বার 1, প্রথম ক্লাস ইন্টারভিউয়ের, দেখতেই পাচ্ছ। তো প্রথমে আমি তোমাদের এখানে বলে দেবো যে কোন কোন টপিক পড়তে হবে। অনেকে ভাবছো যে শুরু করবো কোথা থেকে দাদা, তো সব কিছু আমি বলে দেবো, কোন কোন সাবজেক্ট পড়বে, কোন কোন টপিক পড়বে। দেখো, ডিটেলস কিছু কিন্তু ওয়েবসাইটে দেয়া নেই যে ইন্টারভিউটা কোন কোন সাবজেক্টে হবে, ডেমো হবে কি না, এরকম কিছু উল্লেখ করা নেই। কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে ডেমো দিতেই হবে। সেই কারণে ডেমো এখানে আমি তোমাদের দেখাবো, ডেমো তোমরা এখানে দেখে নেবে কীভাবে দিতে হয়। সাথে সাথে আর কি কি আমাদের পড়তে হবে, কোন কোন বিষয়, কি কি করণীয়, কোন কোন বই লাগবে পড়ার জন্য, সব কিছু আমি এখানে ডিটেলসে আলোচনা করব। সাথে থাকো, চলো শুরু করা যাক আজকের ক্লাস। মাদ্রাসা সার্ভিস কমিশন ইংলিশ 9-10 ইন্টারভিউ ক্লাস নাম্বার 1। তো ফ্রেন্ডস, চলো দেখে নেওয়া যাক। এখানে ইন্টারভিউ ক্লাস নাম্বার 1, দুটো সেকশান আমি এখানে করেছি, একটা কোয়েশ্চেন অ্যান্সার সেকশন আর একটা ডেমো সেকশন। তো কোয়েশ্চেন অ্যান্সার যে সেকশনটা আছে, এখানে 9টা আমি আলাদা আলাদা টপিক এখানে লিখেছি। দেখো, এগুলো টপিক না, এগুলো সাবজেক্টও বলতে পারো, কিছু আবার টপিকও আছে, এই রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। তো প্রথমে কি আছে দেখো, জেনারেল অথবা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স। এটা কি জেনারেল কোয়েশ্চেন্স বা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স? তো এখানে তোমাকে প্রথমেই এটা শুরু হবে এই ধরনের প্রশ্ন দিয়ে, যেমন প্রথমে নাম জিজ্ঞাসা করবে তোমাকে, নাম বললে এবার তোমাকে বলবে যে ইন্ট্রোডাকশান দেওয়ার জন্য। তাহলে এই যে তোমাকে সেলফ ইন্ট্রোডাকশান দিতে হচ্ছে, এটাই আমাদের পড়ে যাচ্ছে জেনারেল অথবা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেনের আন্ডারে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে দাদা কোন ভাষাতে হবে? পরীক্ষা বেঙ্গলি মিডিয়ামে তোমরা ফিল আপ করেছিলে, যেহেতু আশা করছি বেঙ্গলিতেই হবে কোয়েশ্চেন অ্যান্সারটা। যদি দেখো
যিনি বসে রয়েছেন ইন্টারভিউ বোর্ডে, তোমাকে যিনি প্রশ্নটা করলেন প্রথম, তিনি ইংলিশে প্রশ্নটা করলেন, যেহেতু তোমার সাবজেক্ট ইংলিশ, তাহলে কিন্তু তোমাকে উত্তরটা ইংলিশেই দিতে হবে। অথবা যদি তোমাকে প্রশ্ন করে যে আপনি কোন ভাষাতে সাবলীল বেশি মনে করেন, আপনি বেঙ্গলিতে বলবেন নাকি ইংলিশে, তখন তুমি তোমার যেটা ইচ্ছা, তুমি যেটাতে সাবলীল, বেঙ্গলি বা ইংলিশ যে কোনো একটাকে বেছে নেবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আশা করছি বাংলাতেই হবে পুরোটা। তো চলো ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেনে তাহলে প্রথমে বলবে যে সেলফ ইন্ট্রোডাকশান দিন, তুমি নিজের সেলফ ইন্ট্রোডাকশান দিলে, এগুলো সব দেখাবো আমি। এগুলো প্রথম ক্লাস হচ্ছে আমাদের, আগে সিলেবাসটা জাস্ট আমি বলছি এখানে, তো সব একে একে সব কিছুই করানো হবে। তো সেলফ ইন্ট্রোডাকশান হয়ে গেল, এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে কেন আপনি শিক্ষক হতে চান, এটা। তারপরে তোমাকে বললো যে একজন আদর্শ শিক্ষকের কী কী গুণ থাকতে পারে, একটা আদর্শ বিদ্যালয় তার পরিবেশ কেমন হবে, ক্লাসরুমে কিভাবে আপনি শৃঙ্খলা রক্ষা করবেন, এই ধরনের যে প্রশ্নগুলো আসতে পারে, সেই প্রশ্নগুলো কি আমরা বলছি জেনারেল বা ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স। সব কিছু আমি করিয়ে দেবো, সমস্ত কোয়েশ্চেন এখানে বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। এগিয়ে যাই আমরা। সেকেন্ড টপিক যেটা আসতে পারে সেটা হচ্ছে এমএসসি রিলেটেড কোয়েশ্চেন্স, মাদ্রাসা সার্ভিস কমিশন রিলেটেড প্রশ্ন। কেমন প্রশ্ন করতে পারে? মাদ্রাসা সার্ভিস কমিশন জিনিসটা কি, মাদ্রাসা তৈরির প্রয়োজনীয়তা কেন হলো, কবে প্রতিষ্ঠা হয়েছিল এটা, তার পিছনে কারণটা কি, এই ধরনের প্রশ্ন করতে পারে। বা চেয়ারম্যান কে রয়েছেন রিসেন্ট, সেক্রেটারি কে রয়েছেন, এই ধরনের প্রশ্ন করতে পারে। যে তোমার লোগোটা রয়েছে মাদ্রাসার, সেটার কি উদ্দেশ্য, সেটা কি বোঝাতে চাইছে, এই ধরনের যে কোনো প্রশ্ন তোমাকে করতে পারে। এই রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সারও আমি তোমাদের করিয়ে দেবো এখানে। নেক্সট দেখো আছে ইসলাম রিলেটেড কোয়েশ্চেন্স। এটা একটু মাথায় রাখতে হবে, এটা জানি না করবে কিনা, কিন্তু সম্ভাবনা থাকছে, সেই জন্য এটাকে একদম ছেড়ে দেবো না। আমরা ইসলাম রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার করে রাখবো। তার মানে এই নয় যে তোমাকে এখন ডিটেলস ইসলামের হিস্ট্রি পড়তে হবে, না, ওটা তো একটা আলাদা টপিক, আলাদা একটা সাবজেক্ট, হিস্ট্রি অফ ইসলাম, সেটা পড়তে হবে না। কিন্তু বেসিক বেসিক যে নলেজগুলো থাকছে, এটা থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে আপনি যে পরিবেশে যাচ্ছেন, যে কালচারে যাচ্ছেন, সেই কালচারটা সম্পর্কে আপনি কি জানেন। তো সেই কারণে তোমাকে এখানে বেসিক কিছু বিষয়, যেমন কবে থেকে স্টার্ট হয়েছে, ইসলামের স্টার্টিং পয়েন্ট কোনটা, কি মানা হয় এটা, প্রতিষ্ঠাতা কি এর, তারপরে প্রধান ধর্মগ্রন্থ কি, তার সম্পর্কে কিছু, এবারে তোমাকে পুরো কোরআন মুখস্থ করতে হবে না, কিছু তোমাকে নলেজ রাখতে হবে যে কটা সূরা রয়েছে, কটা আয়াত রয়েছে, সে সম্পর্কে একটু নলেজ। হিজরি যে ক্যালেন্ডার ইউজ করা হয়, সেটা কবে থেকে শুরু হলো, তার পিছনে কি ইতিহাস রয়েছে, এইটা কিছুটা তুমি জানলে। বা তোমার হাদিস সম্পর্কে কিছু জেনারেল নলেজ, সামান্য একদম নলেজ কিছু রাখতে হবে। এইগুলো হচ্ছে তোমার ইসলাম রিলেটেড কোয়েশ্চেন্স, এগুলো আমি তোমাদের করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট চলে এসো, নাম্বার 4 হচ্ছে সাবজেক্ট রিলেটেড কিছু কোয়েরিজ থাকতে পারে। এটা তো অবশ্যই করবে তোমাকে, তোমার যেটা সাবজেক্ট। তো আমরা এখানে 9-10 ইংলিশ করছি, সেই জন্য এই রিলেটেড দেখো 3টে ভাগে ভাগ করেছি এটাকে। প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড লিটারেচার, আর থার্ড হচ্ছে রেটরিক। এই 3টে সেকশন থেকে প্রশ্ন করবে। এবার প্রশ্ন হচ্ছে দাদা কি পড়বো লিটারেচারে, তো হিউজ একটা বিষয় ইংলিশ লিটারেচার, তো পুরোটা কি পড়বো, না, এরকম কিছু ব্যাপার নেই। কি করবে দেখো, প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ তোমার, এটার সম্পর্কে সামান্য একটু নলেজ তোমাকে থাকতে হবে। কেমন নলেজ থাকতে হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজের একদম যে হিস্ট্রিটা, উৎপত্তি কোথা থেকে হয়েছে এই ল্যাঙ্গুয়েজটা, সেই সম্পর্কে স্টেপ বাই স্টেপ তোমাকে প্রত্যেকটা যে স্টেজ ইংলিশের, আজকের যে আমাদের মডার্ন ইংলিশ এসেছে একদম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে, অর্থাৎ ওল্ড ইংলিশ থেকে, সেই স্টেপগুলো কিন্তু তোমাকে তোমার জানা চাই। এখানে আমি অবশ্যই করাবো, এখানে শর্টে বলবো। এটার কিন্তু ডিটেলসে আমার আরেকটা চ্যানেল যে ছিল আগে, পীযূষদার পাঠশালা, এখন তোমরা সার্চ করলেই পেয়ে যাবে। সেখানে কিন্তু একদম হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে একটা টোটাল প্লেলিস্ট বানানো আছে, সেখানে দেখবে 8-10টা যা ভিডিও আছে ওইগুলো দেখে নেবে। একদম ডিটেলসে আমি 10,000 BC ইংল্যান্ডের হিস্ট্রি থেকে স্টার্ট করে একদম মডার্ন টাইম পর্যন্ত, হোয়াটসঅ্যাপ পর্যন্ত পুরো করানো আছে। সেখানে কিন্তু তোমরা একবার করে সেগুলো চোখ বুলিয়ে নিতে পারো। যদিও ভিডিওর কোয়ালিটি খুব খারাপ, তখন জাস্ট প্রথম আমি শুরু করেছিলাম চ্যানেল, তবুও একটু তোমরা চেষ্টা করতে পারো। আর এখানে আরেকবার আমি কিন্তু করাবো। তো এখানে এই যে ল্যাঙ্গুয়েজের ইতিহাস বলছি আমি, এটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু লিটারেচারের কথা বলিনি, এটা ল্যাঙ্গুয়েজ থেকে তোমাকে প্রশ্ন করতে পারে যে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ, বলুন এই ল্যাঙ্গুয়েজের উৎপত্তি কবে হয়েছে বা কোথা থেকে হয়েছে এটা। অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো স্যাক্সন এগুলো কি, এগুলো বলতে কী বোঝেন, নরম্যান কনকোয়েস্ট সম্পর্কে কি জানেন বলুন। এই ধরনের যে প্রশ্নগুলো, ঠিক আছে, গ্রিমস ল তোমাকে প্রশ্ন করে দিল এখান থেকে, এটা কি, ঠিক আছে। তো
এছাড়া তোমাকে ল্যাঙ্গুয়েজের মধ্যে ফোনেটিক্স থেকে প্রশ্ন আসতে পারে যে কতগুলো সাউন্ড রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মনোপথং কী, ডিপথং কী, ভাওয়েল শিফট কী, এই ধরনের যে প্রশ্ন এগুলোর কিন্তু সব কিছু চলে আসছে আমাদের এই ল্যাঙ্গুয়েজ সেকশানে, সব আমি করিয়ে দেবো তোমাদের। নেক্সট হচ্ছে লিটারেচার। এটা থেকে কি করব, এটার জন্য তোমাকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একবার পড়ে নিতে হবে। এবার তুমি বলবে দাদা এই কদিন সময়ের মধ্যে সেই পুরো কি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্ভব নাকি পড়া? না, এভাবে পড়বে না। কিভাবে পড়বে, যে কটা পিরিয়ড রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তোমরা জানো যে যখন ফার্স্ট ইয়ারে পড়তে সেখানে একটা এই কালো রঙের মলাটের একটা বই ছিল অ্যালবার্টের, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, সেই বইটা বার করবে। সেই বইটা থেকে দেখবে 14টা ভাগে টোটাল একদম ইংলিশ লিটারেচারের যে পিরিয়ডটা সেটাকে 14টা ভাগে ভাগ করা আছে। সেই 14টা পিরিয়ড তোমরা কি করবে, সমস্ত ডিটেলস পড়বে না, দুটো জিনিস শুধু পড়বে সেখানে। কি, এক হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, দেখবে প্রত্যেকটা পিরিয়ডের শুরুতে লেখা আছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, একদম অ্যাংলো সেকশন থেকে স্টার্ট করে। তাহলে অ্যাংলো সেকশন খুললে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়ে নিলে, মানে ইংল্যান্ডে সেই সময় কি চলছিল ইংল্যান্ডের ইতিহাসে এইটা তোমরা জেনে নিলে, সামাজিক প্রেক্ষাপটটা জেনে নিলে। সাথে সাথে দুজন করে পোয়েটের নাম পড়ে নেবে আর দুজন করে ড্রামাটিস্টের নাম পড়ে নেবে, ব্যাস এইটুকু, আর কিছু লাগবে না। এবার দুজন পোয়েটের নাম পড়ে নিলে যে অ্যাংলো সেকশন পিরিয়ডের পোয়েট কে কে রয়েছে, আর তাদের সেই পোয়েটদের দুটো করে অন্তত একটা কবিতা, আর দ্বিতীয় জনের তার একটা কবিতা, নামগুলো যখন তুমি বলবে সাথে সাথে যেন সেই যে নামটা তুমি বলছো সেই কবিতাটার সম্পর্কে নলেজ থাকে তোমার, যেন এরকম হয় না তুমি নামটা বলে দিলে কবিতার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু ঘুরিয়ে প্রশ্ন করবে যে বলুন এর বিষয়টা কি। তো সেটা যদি তোমাকে জানতে চাই সাবজেক্ট ম্যাটারটা, তুমি যেন বলতে পারো। এমন কিছু নাম বলবে না টেক্সটের যেটা তোমার পড়াই নেই, আশা করছি বোঝাতে পারছি কি বলছি। তাহলে এমন নাম বলবে টেক্সটে যেটা অলরেডি তুমি পড়ে রেখেছো। ওকে, তাহলে এটা একটা হয়ে গেল। তাহলে দুজন পোয়েট আর দুজন ড্রামাটিস্ট, তাদের প্রত্যেকের একটা করে টেক্সট অন্তত তুমি দেখে রাখবে ভালো করে। তার একদম ডিটেলসে জানার দরকার নেই, কিন্তু মোটামুটি একটা সাবজেক্ট ম্যাটারটা সেটা জানা যেন থাকে, দুটো একটা লাইনও যেন কবিতার সেগুলোর মনে থাকে। এটা একটা হয়ে গেল প্রত্যেকটা পিরিয়ড। যেমন ভিক্টোরিয়ান এজ নিলে, তাহলে ভিক্টোরিয়ান এজ যখনই নিয়ে নিলে তুমি দেখে দেবে যে ভিক্টোরিয়ান এজের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী রয়েছে, সামাজিক পরিস্থিতি কী ছিল সেই সময়, ইংল্যান্ডে কী কী ঘটছিল, কোনো যুদ্ধ হয়েছে কিনা সেই সময়, এইগুলো একটু নোট করে নিলে। সাথে সাথে এবার ভিক্টোরিয়ান এজের দুজন পোয়েট তুমি নিয়ে নিলে। আচ্ছা, ভিক্টোরিয়ান এজে আমি ব্রাউনিংকে নিলাম, টেনিসনকে নিলাম। এবার টেনিসন আর ব্রাউনিংয়ের একটা করে কবিতা যেগুলো তোমার পড়া আছে, সেই দুটো কবিতা তুমি নিয়ে নিলে, একবার রিভাইজ করে নিলে কবিতা দুটো, তার যে বিষয়বস্তু সেটাকে বুঝে নিলে। ওকে, আর দুটো একটা লাইন যেন মনে থাকে তোমার সেই কবিতাগুলোর। আর সাথে দুজন তোমাকে ড্রামাটিস্ট নিয়ে নিতে হবে, যে সেই সময় কারা ড্রামা লিখছিলেন, ড্রামাটিস্ট অথবা নভেলিস্ট যে সময় ছিলেন। কোনো পিরিয়ডে ড্রামার বিশেষত্ব ছিল, মানে ড্রামাটা এগিয়ে এসছে। কোনো পিরিয়ডে নভেল বেশি লেখা হচ্ছিল, সেই পিরিয়ডটা নভেলিস্টদের পড়ে নেবে। যেখানে ড্রামাটা সামনে আসছিল সেখানে ড্রামাগুলো পড়ে নেবে। শেক্সপিয়ারিয়ান এজ চলে এলো, শেক্সপিয়ারিয়ান এজটাকে একটু ভালো করে পড়বে, অর্থাৎ এলিজাবেথান পিরিয়ড যেটা, সেটাকে একটু ভালো করে পড়ে নেবে। সেখানে যে সমস্ত তোমার ইউনিভার্সিটি উইটস ছিল সেগুলো একটু দেখে নেবে, কে কে ছিল। প্রশ্ন করতে পারে যে ইউনিভার্সিটি উইটসে একজন নাম বলো, সেখানে তোমাকে বলতে হবে নাম একটা। সাথে সাথে তুমি কি করবে, শেক্সপিয়ারের যে ড্রামাগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্তত একটা বা দুটো তোমাকে, যেগুলো পড়েছো অলরেডি তুমি, তোমাকে বলবে যে আপনি গ্র্যাজুয়েশনে কী পড়ে এসেছেন শেক্সপিয়ারে, তো তুমি বলবে যে আমি ম্যাকবেথ পড়েছি এখানে। বা শেক্সপিয়ারের সনেট ছিল আমাদের, সনেট 65 আর সনেট 130 তো একদম ফার্স্ট ইয়ারই ছিল, সেগুলো আমরা পড়ে এসেছি। বা তুমি যদি অন্য কিছু পড়ে থাকো সেটা বলতে পারো। তাহলে এইভাবে কিন্তু আমরা লিটারেচারটাকে কমপ্লিট করবো। এখানে আমি লিটারেচারও বলে দেবো কী কী পড়তে হবে, সব করাবো আমরা। আর রেটরিক অলরেডি ভিডিও বানানো আছে আমাদের, রেটরিকের ওপরে অনেক ভিডিও দেওয়া হয়ে গেছে, ফিগার অফ স্পিচ যেগুলো, তো সেগুলো একবার দেখে নিও তোমরা। আর চলে এসো, নেক্সট হচ্ছে নাম্বার 5, টিচিং মেথোডোলজি রিলেটেড কোয়েশ্চেন্স। টিচিং মেথোডোলজি রিলেটেড যে প্রশ্নগুলো আছে এখানে, কত ধরনের যে টিচিং হয় তাদের আলাদা আলাদা নাম আছে, সেগুলো সম্পর্কে ডিটেলস একটু নলেজ চাই। কোথা থেকে পড়বে, কি বই থেকে পড়বে, সব বলে দিচ্ছি। নেক্সট চলে এসো নাম্বার 6, চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি রিলেটেড কোয়েশ্চেন। কিছু চাইল্ড সাইকোলজি রিলেটেড তোমাকে প্রশ্ন করতে পারে। যেমন ধরো তুমি কি পড়বে, এখানে তো আর ডিটেলসে সেই বিএডের যে বইগুলো পড়েছিল সেগুলো তো সমস্ত পড়া সম্ভব নয়। একটা বই নিয়ে নেবে যেখানে ওই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে বইটা,
যেটা একদম তোমাদের ফার্স্ট ইয়ারই ছিল, প্রথম পেপারই ছিল যেটা, সেই গ্রোথ ডেভেলপমেন্টের বইটা বার করবে। সেখান থেকে দেখবে প্রথমেই দেখবে ওই স্টেজেস অফ ডেভেলপমেন্ট আছে, ডেভেলপমেন্ট আর গ্রোথের মধ্যে তফাৎ কী রয়েছে, কোন সাইকোলজিস্ট কটা স্টেজ দিয়েছেন, যেমন আর্নেস্ট জোন্স ছিল তিনি কটা স্টেজ দিয়েছেন। এইভাবে কয়েকটা টপিক দেখে নেবে। সেখানে দেখবে মোটিভেশন সম্পর্কে কিছু লেখা আছে, ইন্টেলিজেন্স সম্পর্কে কি বলা আছে, এইগুলো একবার করে রিভাইজ করো। আমি দেখাবো এক্ষুনি বইটা, বলে দিচ্ছি তোমাদের। আর হচ্ছে পেডাগজি, ইংলিশ পেডাগজির রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো, সেখানে করিয়ে দেবো ইংলিশ পেডাগজি। সেখানে কিছু কিছু টপিক আছে, সমস্ত তো করা সম্ভব না এখন এই অল্প সময়ের মধ্যে, যতটা ওপর করা যায় ভাষাভাবে, কিন্তু তবুও একটা ওভারঅল নলেজ যেন আমাদের মধ্যে থাকে, আমরা অ্যান্সার দিতে পারি, সেই রকমভাবে করবো আমরা। নেক্সট হচ্ছে চলে এসো নাম্বার 7, এডুকেশন রিলেটেড কোয়েশ্চেন। মানে এখানে তোমাকে বিভিন্ন যে এডুকেশন পলিসিগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন করতে পারে। তাহলে NCF 2005 ভালোভাবে তোমাদের জানতে হবে, NEP 2020 এটা একবার ভালো করে পড়ে নেবে তোমরা, বা এই রিলেটেড 8টি সম্পর্কে তোমাকে প্রশ্ন করে দিল, 8টি কী, তাহলে তুমি যেন সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে পারো। তোমাকে কিছু ফুল ফর্ম জানতে পারে, যে NCT ফুল ফর্ম বলুন, তো এইগুলো তোমাকে একটু জানতে হবে, এইগুলো করিয়ে দেবো আমি এখানে। নেক্সট চলে এসো লেসন প্ল্যান, খুব ইম্পর্টেন্ট। তো লেসন প্ল্যান তোমরা অবশ্যই শিখেছো বিএড করার সময়, তো যদি ভুলে গিয়ে থাকো আমি এখানে পুরো একটা লেসন প্ল্যান করে দেখাবো তোমাদের, যে কিভাবে আমরা করি লেসন প্ল্যান, তার পুরো ফরম্যাটটা আবার একবার তোমাদের দেখিয়ে দেবো, তাহলে একবার রিভাইজ হয়ে যাবে, মনে পড়ে যাবে, একবার প্র্যাকটিস করে নেবে। তারপরে চলে এসো যে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে, এটা লাস্ট। এবারে এটার জন্য এরকম না যে কম্পিটিটিভ এক্সামের জন্য যেরকমভাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি সেইভাবে পড়বো আমরা, বা জিকে এবারে একটা বড় বই কিনে বসে থাকবো জিকের, না, এসব কিছু করতে হবে না। আপাতত যে কদিন সময় আছে একটা চ্যানেলের আধ ঘন্টা করে অন্তত সন্ধ্যাবেলায় খবর শুনবে, ব্যাস, এতেই হবে, অন্য কিছু করার দরকার নেই। নেক্সট চলে এসো ডেমোর জন্য কি করতে হবে, ক্লাস 9 এবং 10-এর যে টেক্সট বই দুটো আছে যাদের নাম হচ্ছে ব্লিস, ওই দুটো ব্লিস সম্পর্কে খুব ভালোভাবে কিন্তু নলেজ তোমাকে রাখতে হবে। যদি তুমি বাড়িতে টিউশন করো, ক্লাস 9-10 স্টুডেন্ট পড়াও, তাহলে তো খুব ভালো, কোনো সমস্যাই নেই, তোমার নলেজ রয়েছে কি টেক্সট আছে, তাদের লেখক, এবং প্রত্যেকটা বইয়ের যে শুরুতেই দেখবে একটা কি থাকে, ফরওয়ার্ড বলে একটা সেকশন থাকে, ওই ফরওয়ার্ডটা একবার ভালো করে পড়ে নেবে। সেখানে দেখবে দুটো বইয়ের একটা করে থিম লেখা আছে, সেই থিমগুলো একবার দেখে নেবে যে কোন বইটার কি থিম রয়েছে, কেন সেই থিমটা রয়েছে, এই বইগুলোর বৈশিষ্ট্যটা কি সেটা প্রিফেসে লেখা আছে, সেটা একবার পড়ে নিতে পারো। সাথে সাথে যা টেক্সট আছে যেন তোমার একদম ঠোঁটস্থ থাকে, টেক্সটগুলো কি রয়েছে, মুখস্থ করতে বলছি না, টেক্সটগুলোর নাম যেন তোমার জানা থাকে, যে এতগুলো কবিতা আছে, এই কবিতা আছে, এই প্রোজ আছে। এবার এখান থেকে যে কোনো দুটো, একটা হচ্ছে কবিতা করবে, একটা যে কোনো কবিতা 4টে লাইন, ফার্স্টে স্টানজা, এটা ভালো করে ডেমোর জন্য তুমি তৈরি করবে। আর একটা গ্রামারের টপিক তৈরি করে রাখবে, কেউ ভয়েস চেঞ্জ পড়াতে পারো, কেউ ন্যারেশন চেঞ্জ নিতে পারো, বা যে কোনো পার্টস অফ স্পিচ নিতে পারো, যা খুশি যে কোনো একটা টপিক গ্রামারের নিয়ে নেবে, সেটার জন্য তৈরি করে নেবে 10 মিনিট মতন। আর একটা তুমি তৈরি করবে কিসের, টেক্সটের ওপরে, একটা কবিতার ওপরে, কবিতা করলেই ভালো হয় বোঝানোটা, সেটার ওপর তৈরি করে নেবে। এবারে ডেমো যখন আমরা দিই, আমরা কি দেখাই, স্কিল দেখাই সেখানে, তো সেই ইন্ট্রোডাক্টরি স্কিল কেমন, বা প্রিভিয়াস নলেজ আমাদের চেক করা হয় একটা স্কিলের মধ্যে, তারপরে বোর্ড ওয়ার্ক করানো হয়। তো এই যে স্কিলগুলো রয়েছে, এই স্কিলগুলোকে তোমাকে কিন্তু সেখানে বেশ কয়েকটা স্কিল দেখিয়ে দিতে হবে অল্প সময়ের মধ্যে। তার জন্য কিভাবে আমরা করি, কতটা ইন্টারেস্টিং করে করাতে পারি ডেমোটা, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো সেটার জন্য ডেমো ক্লাসও আমি এখানে নিয়ে আসবো, করাবো। আপাতত তোমরা কি করবে, এই দুটো বই ভালো করে দেখে রাখো, আর যে টপিকগুলো বললাম এখান থেকে আমরা তো পরের ক্লাসে আবার শুরু করে দেবো, একদম ডাইরেক্ট চলে আসবো। তো এখানে দেখো, এই হচ্ছে ওই বই দুটো, ব্লিস, আর এটা হচ্ছে ক্লাস 9-এর, আর এটা হচ্ছে ক্লাস 10-এর, এটা হচ্ছে ব্লিস। তো এই বই দুটো যদি থাকে তোমাদের কাছে খুব ভালো, না হলে নিয়ে নেবে কারোর কাছ থেকে একটা, দিয়ে একবার ভালো করে চোখ বুলিয়ে নেবে। নেক্সট চলে এসো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, বলেছি এই যে অ্যালবার্ট যার কথা বলছিলাম, এই বইটা নেবে, দেখবে প্রত্যেক পিরিয়ডের শুরুতেই কী দেওয়া আছে, একটা করে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে একটা অংশ আছে, দেখো যে কোনো নেবে, দেখো ফ্রম চজার টু স্পেন্সার, তো ফ্রম চজার টু স্পেন্সার যখনই নেবে দেখবে প্রথমেই আছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে সালটা লেখা আছে। এইটা একটু ভালো করে তোমরা পড়ে নিয়ে ছোট পয়েন্ট করে নোট করবে, যে ঠিক আছে চজার টু স্পেন্সার যে পিরিয়ডটা, তার ব্যাকগ্রাউন্ড কী ছিল সেটা পড়ে নিলে। আর এখান থেকে যে সমস্ত কবি ছিল তাদের নাম, পোয়েট্রি, দুটো একটা করে কবিতা যে কোনো করে নেবে, ব্যাস। তো এইটা হয়ে গেল আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। সাথে সাথে এবারে চলে এসো যেটা বললাম চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, এই যে বইটা শৈশবকালীন বৃদ্ধি বিকাশ,
এটা হচ্ছে রীতা পাবলিকেশন, খুব ভালো বই। এই বইটা থেকে দেখো প্রথমেই কয়েকটা চ্যাপ্টার যেগুলো রয়েছে, যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, তারপরে আছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট, তারপরে আছে টাইপস অফ ডেভেলপমেন্ট, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে অনেক অন্য প্রশ্নের উত্তরেও সাহায্য করবে এই অংশটা। যেমন হচ্ছে তোমার এখানে কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপরে দেখো সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, এইগুলো কি, এইগুলো সম্পর্কে একটু কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, আমি পড়িয়ে দেবো এগুলো তোমাদের। আর সাথে মোটিভেশন, প্রেরণা, ইনস্টিংক্ট, ইমোশন, ব্যাস আর কিছু দরকার নেই। এখানে ক্রিয়েটিভিটিটা একটু দেখে নেবে, এটা একটা হয়ে গেল। আর হচ্ছে তোমার টিচিং মেথডোলজির জন্য এই একটা বই আছে আরিহান্তের, টিজিটি আরিহান্তের, এই যে বইটা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এখানে আমি মার্ক করে রেখেছি। এই বইটার দেখো টিচিং মেথডোলজি বলে একটা সেকশান আছে, খুব বড় নয়, অল্প। এই এটা ভালো বেস দেওয়া আছে, এখান থেকে পড়তে পারো। যদি মনে হয় যে দরকার নেই এখন এগুলো কেনার, প্রয়োজনও হবে না কেনার, আমি এখানে সব করিয়ে দেবো, টিচিং মেথডোলজি ক্লাস নিয়ে নেবো, সেখান থেকেই তোমরা বুঝে যাবে বিষয়টা কী করি। আচ্ছা, সাথে সাথে এই যে পরীক্ষাটা তোমরা দিলে, এর যে সিলেবাসটা ছিল আমাদের এমএসসির, এই সিলেবাসটা কিন্তু ভুলে যেও না। এই কবিতায় যা যা কবিতা ছিল, যে ড্রামাগুলো ছিল, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, এগুলো একবার করে পড়ে নেবে। ওকে, এখান থেকেও বলা যায় না একটা প্রশ্ন করে দিতে পারে দুম করে, জাস্টিস থেকে একটা প্রশ্ন করে দিল, তুমি জাস্টিস ভুলে গেছো, তো এটাও কিন্তু তোমাদের একবার করে পড়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের জাস্ট সিলেবাসটা আলোচনা করলাম, কি কি পড়তে হবে সেটা আলোচনা করে দিলাম। এবারে পরের ক্লাস থেকে আমরা একদম স্টার্ট করে দেবো, প্রবেশ করে যাব আমাদের প্রত্যেকটা টপিক নিয়ে, যেমন ইন্ট্রোডাক্টরি, প্রত্যেকটা বিষয়, মেথোডোলজি, পেডাগজি সব শুরু করে দেবো আমরা। আর চলো আজকে এতটাই রাখা যাক, দেখা হচ্ছে পরের ভিডিওয়। অবশ্যই কিন্তু কমেন্ট করবে কে কে কোয়ালিফাই করেছো, যারা পড়েছিলে আমার এই চ্যানেল থেকে। তোমরা কেউ কেউ আমাকে মেসেজ করেছো, কিন্তু বেশিরভাগ জনই করোনি। আশা করছি অনেকে কোয়ালিফাই করেছো, উপকার পেয়েছো, তারা একবার অন্তত কমেন্ট করে দিয়ে নিজেদের স্কোরটা বলো। আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ স্মাইলিং, স্টে ব্লেসড।